আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি হয়েছে তুলা? নিরুত্তর রইল কিছুক্ষণ তুলি, বুকে মাথা রেখেই মুখ খুলল। ঘুম আসছিল না। আচ্ছা একটু বসো, আমি ক্লান্ত, ফ্রেশ হওয়া দরকার। নাছরবান্দা হয়ে উঠেছে তুলি, কোনো দামই দিল না আদ্রর কথাটাকে। আগের থেকে গুটিসুটি হয়ে মিশে দাঁড়ালো আদ্রর সাথে, কপালে ভাঁজ ফেলে ভ্রু কুঁচকে চাইল আদ্র। তুলি তো কখনো এমন করে না, আজ কেন করছে বুঝতে পারছে না আদ্র। অন্যদিকে তুলি আদ্রর বুকে মাথা রেখে হৃদস্পন্দন শুনছে আর মনে মনে আওড়াচ্ছে। আপনি শুধু আমার ডক্টর সাহেব। ইতিফিতে সাহস কি করে হলো আমার আমার ডক্টর সাহেবকে ছোঁয়ার? ভাগ্য ভালো ইতিফিতির অভিক ভাইয়ার বোন হয়, নয়তো হাত কেটে হাতে ধরিয়ে দিতাম। আমি বলতাম আমার আদ্র, আমার ডক্টর সাহেব একান্তই আমার। তুলির অবাধ্যতা আদ্রর মেজাজ গরম করে তুলল। ক্লান্ত হবার দরুন বিরক্তি যেন চুয়ে চুয়ে পড়ছে। রাশ ভারী গলায় বলল, যদি না সরো তবে আমি তোমাকে নিয়ে ওয়াশরুমে ঢুকবো কিন্তু তুলা। আর এর পরিণাম তো তুমি জানোই, একদম রাত কেটে সকাল হবে। দ্রুত গতিতে আদ্রর কাছ থেকে ছিটকে সরে এলো তুলি। মুখ কাচুমাচু করে এদিক ওদিক করতে লাগলো। সারা মুখ লজ্জায় লাল হয়ে উঠেছে। আদ্রর চোখে পড়লে লাল রংটা আরো গভীরভাবে প্রস্ফুটিত হবে সারা মুখশ্রীতে। ঠোঁট কামড়ে হাসলো আদ্র। বিনা বাক্যে বড় বড় পা ফেলে ওয়াশরুমে ঢুকে পড়ল। যে করেই হোক আদ্রর চোখের সামনে নিজেকে আর ধরা দেওয়া যাবে না আজ, তা ভেবে তুলে কাঁথা গায়ে জড়িয়ে শুয়ে রইল। খানিক সময় বাদে ওয়াশরুমের দরজা খোলার শব্দে গুটিয়ে গেল আরো। মিসেস তুলা, ঘুমের ভান্না ধরে উঠে বসুন। 1 সেকেন্ড নষ্ট হলে আমি কিন্তু আপনাকে কুমিল্লার রসমালাই ভেবে খেয়ে ফেলবো। হুড়মুড়িয়ে উঠে বসলো তুলি। নতজানু হয়ে রইল লজ্জা মাখা মুখ নিয়ে। ইস, আদ্র আপনার কি অমন করে বলা খুব জরুরি? নিজ মনে প্রশ্ন করলো তুলি। হাতে টান অনুভব করতেই মাথা উঁচিয়ে তাকালো সম্মুখে। হাত জোড়া আঁকড়ে ধরে কাছে টেনে আনলো আদ্র। ওষ্ঠ নেড়ে বলল, তুলা আসুন, ছাদে যাই। তারার মেলা দেখার সঙ্গী হবেন আমার। আদ্রর পিছু পিছু কোনো প্রকার শব্দবিহীন সিঁড়ির ধাপ অতিক্রম করলো তুলি। ছাদের দরজার মুখে আদ্রকে থেমে যেতে দেখে তুলি চমকালো। মুখ খুলে কিছু বলবে তার আগে নিজের ওষ্ঠে আদ্রর ওষ্ঠযুগল অনুভব করলো। বিমূর্ত দৃষ্টিতে আদ্রর দিকে তাকালো তুলি। বুকে দুরু দুরু অশনে নিয়ে কাটছে সেকেন্ড, কাটছে মিনিট। মুখ সরিয়ে এনে তুলিকে নিয়ে এক সাইডে চেপে দাঁড়ালো আদ্র। তখনও তুলি বিমরতায় বাক্যহারা, কিছু বলার ভাষা নেই তার। বলবেই কিভাবে আদ্রর আচমকা স্পর্শে কণ্ঠনালী শুকিয়ে গেছে। তুলির পেছনে দাঁড়িয়ে নিজের সাথে তুলির ছোট্ট দেহটাকে মিশিয়ে নিল আদ্র। কানের কাছে ফিসফিস করে খুবই নিচু আওয়াজে বলল, সামনে তাকাও। তুলির সামনে তাকালো, দেখতে পেল একটা ছেলে ও একটা মেয়ে ছাদে পাতানো বেঞ্চিতে বসে আছে পাশাপাশি। দুজনের মাঝে আকাশ সম নয়, বরং কিঞ্চিত দূরত্ব মাত্র। পেছন থেকে দিব্যি চিনতে পারলো দুজনকে। আনমনে আদ্রর বুকে পিঠ ঠেকিয়ে ক্ষীণস্বরে বলে উঠল, ঘুচে যাক এই সামান্য দূরত্বটুকু। আমি জানি সব ঠিক হবে। আপনি সব সুন্দরভাবে গুছিয়ে দেবেন আদ্র। এত বিশ্বাস? বিশ্বাসের চেয়ে যদি বেশি কিছু থাকতো তবে সেটা উচ্চারণ করতাম আমি। না থাকায় বিশ্বাসটাই উচ্চারণ করলাম। বিশাল আকাশের বুকে অজস্র তারার ভিড়ে নিজেদের ভালোবাসা কল্পনা করতে মগ্ন অন্তু পায়েল। পাশাপাশি বসা, মাঝে কিছুটা দূরত্ব, তবে ভাবনার দিক থেকে দুজনে একই পথের প্রতীক। বসে বসে কেটে গেছে প্রায় 10 মিনিটের ওপর। নিস্তব্ধতা গ্রাস করে নিয়েছে মানুষ দুটোকে। অবশেষে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নীরবতা ভাঙল অন্তু। দৃষ্টি আকাশে রেখেই বলল, রুমে গিয়ে ঘুমা পায়েল, কাল সারা দিন অনেক ধকল যাবে। ভালো লাগছে এখানে, তুইও থাকুন। তোর সাথে চাঁদের আলোতে ভালো লাগছে আমার। মনে হচ্ছে স্বপ্ন দেখছি আমি, যেখানে তুই খুবই সুদর্শন এক যুবক। অন্তু মুখ লুকিয়ে তৃপ্তি করে হাসল। অশ্রুটুকু বিসর্জন দিল অতি গোপনে। পায়েল দূরত্ব ঘুচিয়ে হুট করেই গা ঘেঁষে বসে পড়ল। অন্তু বাহু জড়িয়ে মাথা এলিয়ে দিল কাঁধে। বুকটা হাহাকার করে উঠল অন্তুর।
ইচ্ছে করছে শূন্য এই বুকে পায়েলকে জড়িয়ে পূর্ণ করে নিতে, কিন্তু আদৌ কি তা সম্ভব? তবুও চোখ বুজে পায়েলের হাতটা আঁকড়ে ধরল শক্ত করে। কবুল বলার আগে চারদিকে আহত চোখ বুলালো পায়েল। বাবার মুখের দিকে তাকিয়ে বলে উঠল, কবুল। সাথে সাথে বুকে চেপে রাখা কষ্টগুলো অশ্রুরূপে অঝোর ধারায় বেরিয়ে আসতে শুরু করলো। ক্ষণে ক্ষণে বাড়তে লাগলো কান্নার বেগ। আদ্র, অন্তু, রিমি সকলে দ্রুত পায়ে হেঁটে এসে পায়েলের পাশে বসলো। পায়েল অশ্রুসিক্ত নয়নজোড়া নিবন্ধ করলো আদ্রর দিকে, কাঁদতে কাঁদতে বলল, সবসময় ভাবতাম আমার একটা বড় ভাই থাকলে খুব ভালো হতো, আমার কেয়ার করতো, আমার জন্য ভাবতো। আজ মনে হচ্ছে আল্লাহ আমার আশা পূরণ করে দিয়েছেন। আল্লাহ শুধু আমার বেস্ট ফ্রেন্ড নয়, বেস্ট ফ্রেন্ড রূপে ভাইও দিয়েছেন। সূক্ষ্ম হাসলো আদ্র, নির্বিকার অভিব্যক্তি প্রকাশ করে বলল, তোরা কষ্ট পেলে আমার মনে আঘাত হানে। আর তোরা বেশ ভালো করে জানিস আমি বড্ড স্বার্থপর। নিজের কষ্টটা মেনে নিতে পারলাম না, কারণ কষ্ট মেনে নেওয়ার মানুষ আমি নই। নিকষ কৃষ্ণ রজনীর প্রহার চলছে, বাহিরে বইছে নির্মল পাবন। এ যেন শুধু নির্মল নয়, সুখের হাওয়াও বটে। সুখময় হাওয়া বয়ে চলেছে মানব মনের দুয়ারে দুয়ারে। কখনো কখনো মনের দুয়ারে খুলে প্রবেশ করছে গহীনে, জানান দিচ্ছে নিজস্ব অস্তিত্ব। রুমের পর্দাগুলো মৃদু মৃদু উড়ছে বাতাসের দাপটে। চার দেয়ালের কোনায় কোনায় ছড়িয়ে পড়ছে ফুলের সুবাস। কি মনোমুগ্ধকর সুবাসটুকু! বিশেষ করে সাদা গোলাপের ঘ্রাণ তুলির মন নাড়িয়ে দিচ্ছে, খুব করে টানছে নিজের কাছে। ডাগর ডাগর শান্তিপূর্ণ আঁখি মেলে তুলি ফুলসজ্জার ঘর সাজানো অবলোকন করতে মগ্ন। তবে তার মগ্নতা বারবার নষ্ট করতে চাইছে ফুলগুলোর মনোমুগ্ধকর মন মাতানো সুবাস। আর্দ্র নিবিড় সাগর মিলে রুমটা সাজাচ্ছে। তুলি কখনো কারো বাসর সাজানো দেখেনি, তাই তো অদ্ভুত হলেও স্পৃহা জাগলো বাসর ঘর সাজানো দেখবে। যদিও লজ্জায় ভুগছে মন, তবুও গুটিসুটি মেরে বসে আছে এক কোণে। আচমকা আদ্রের কণ্ঠস্বর শুনে চমকে তাকালো তুলি। দেখলো আদ্রর হাতে একটা শুভ্র সাদা গোলাপ। দেখা মাত্রই চকচক করে উঠল তুলির চক্ষু যুগল। নেত্রে গোলাপের ন্যায় ফুটে আছে অনাবিল আনন্দ। কোনরূপ দ্বিধাদ্বন্দ্ববিহীন আদ্রর হাত থেকে ফুলটা নিয়ে নিল। নিমেষে নাক ডুবিয়ে সবটুকু সুবাস টেনে নিল নিজের মাঝে। অথচ একটাবার জানতেও চাইল না ফুলটা তার জন্য কিনা। মুখ তুলে আদ্রর দিকে চেয়ে লজ্জিত ভঙ্গিতে হাসল। লজ্জা লুকানোর প্রাণপণ চেষ্টা করে বলে উঠল, গোলাপটা কি আমার জন্য না? দেওয়ার আগে যখন ছিনিয়ে নিলে তবে সেটা তোমারই। মুচকি হেসে প্রত্যুত্তর করলো আদ্র। শার্টের হাতা দুটো ভালো করে ফোল্ড করে তুলির পাশের টুলে বসে পড়ল। তুলি এই মুহূর্তে একটা চোখ জুড়ানো দৃশ্য হৃদয়পটে গেঁথে নিল। ভালো লাগে তার কাছে, খুব ভালো লাগে যখন আদ্র শার্টের হাতা গুটিয়ে নেয় তার সামনে। এই মানুষটার সবকিছুই তার খুব পছন্দ। যদি কখনো পরস্পর পাশাপাশি দাঁড়ানো হয় আরশির সামনে, তখনও তুলি শুধু আরশিতে আদ্রতেই বিমোহিত থাকে। সেই সাথে কত শত নতুন নতুন অনুভূতির সাথে যে পরিচয় হয় তুলির, তার হিসেব সে কোনো কালেই রাখেনি। এত এত অনুভূতির হিসাব রাখা তুলির পক্ষে অসম্ভব, কেননা সে তো রোজ রোজ প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে, প্রতি সেকেন্ডে পরিচয় লাভ করে নয়া নয়া অনুভূতির সঙ্গে। তুলির শাড়ির আঁচলে আঙুল পেঁচিয়ে পেঁচিয়ে গভীরভাবে কিছু একটা ভাবল। রুমের চারদিকে নজরকরণ করে কিছু একটা মিসিং মিসিং ঠেকলো তার নিকট। কিয়ৎক্ষণ চিন্তা করলো আদ্রকে বলবে কিনা, কিন্তু বললে বেশ হতো, রুমটা দেখতেও ভালো লাগতো। সময়টা খুবই স্বল্প, হুট করেই তো হয়ে গেল সবকিছু। অতি অল্পতে কাহিনীটা ঘটে গেল, খুশিটা চিরকালের জন্য চিরস্থায়ী হয়েছে। তুলি আলতো হেসে লজ্জা সংকোচ দাবিয়ে ফেলল। আদ্রর গা ঘেঁষে বসলো, কিছুটা ক্ষীণ স্বরে ডাকলো, ডাক্তার সাহেব। তুলির দিকে নজর নিবদ্ধ করে বিস্তর হাসলো আদ্র। কোমল স্বরে সাড়া দিয়ে বলল, বলুন বউ। তুলি চোখ বুজে এলো আবেশে। এই যে কথায় কথায় আদ্র বউ বলে, তুলা বলে ডেকে ওঠে, একবারও কি অনুধাবন করার প্রয়াস চালিয়েছে? তুলির বক্ষস্থলের প্রকাণ্ড ঝড় চেষ্টা করেছে কি প্রবল কম্পন অনুভূত করার? করেছে হয়তো,
নয়তো তার দিব্যি জানা আছে তুলির বুকে কিভাবে তোলপাড় সৃষ্টি করতে হবে। পিট পিট করে নেত্রপল্লব মেলে তুলি পুনরায় প্রস্তুত হলো মনে সদ্য উদয় হওয়া কথাটুকু ব্যক্ত করার লক্ষ্যে। আমতা আমতা করে বলল, ফুলশয্যার ঘর। তোমার ভীষণ পছন্দ হয়েছে তাই না? মুহূর্তেই তুলির কপালে ভাঁজ পড়ল। আঁখি পল্লব ললাটে স্পর্শ করলো কিঞ্চিত, বিস্ফোরিত নয়নজোড়া নিক্ষেপ করলো আদ্রর দিকে, ছোট্ট করে বলল। কিন্তু আদ্র দৃষ্টি গভীর করল। সবার অগোচরে কোমর জড়িয়ে কাছে নিয়ে এলো তুলিকে। সমস্ত দেহে শিহরণ খেলে যেতে লাগলো তুলির। সবার সামনে লজ্জায় রাঙা হতে গিয়েও চুপসে যাচ্ছে সে। বড্ড অসহায় মনে হচ্ছে নিজেকে। আদ্রর দিক করুণ চাহনি ফেলতেই বাঁকা হাসলো আদ্র, ফিচেল স্বরে বলে উঠল, পছন্দ হলে পুনর্বার আমাদের কক্ষটাকে বাসর ঘরে পরিণত করব। লাল টকটকে বেনারসিতে জড়িয়ে আমার এই প্রশস্ত বক্ষে পুনরায় আবদ্ধ করব তোমাকে। অতঃপর লজ্জায় স্থবির হয়ে গুটিসুটি মেরে বসে থাকবে তুমি, যখন আমি চেয়ে থাকবো তোমার পানে অহর্নিশ। বক্ষস্থলের তাণ্ডব যখনই সামলাতে ব্যর্থ হব আমি, তখনই একটু একটু করে অনেকখানি গভীরভাবে ছুঁয়ে দিব তোমাকে, এঁকে দিব যত্ন করে আমার ভালোবাসার প্রলেপ। ঘোরের মাঝে ডুবে যেতে লাগলো তুলি। কথাগুলো কর্ণভেদ করে সোজা বুকের বাঁ পাশে বিচ্ছে, প্রভাব ফেলছে প্রগাঢ়ভাবে। তীব্র থেকে তীব্র রূপ ধারণ করছে বুকে ওঠা প্রবল ঝড়। হুট করে উঠে দাঁড়ালো তুলি, বড় বড় পা ফেলে পালিয়ে এলো এক প্রকার। দরজার কাছে দাঁড়িয়ে ঘাড় ঘুরালো, লুব্ধ নেত্রে তাকালো আদ্রর ঠোঁটের দিকে। স্পষ্ট চোখে বিচ্ছে আদ্রর ঠোঁটের কোণে প্রস্ফুটিত স্মিত হাসিটুকু। অনুভূতিরা সাদরে লুফে নিল হাসিটা। প্রায় তুলির খেয়ালে এসেছে যখনই আদ্র তাকে লজ্জার বান ছুঁড়ে মারে, ঠিক তখনই এই হাসিটা অভ্যাসবশত আদ্রর অধর স্পর্শ করে। কি মাদকতা ভরপুর এই হাসিতে! তুলি বিড়বিড় করে বলতে লাগলো, ভয়ঙ্কর, মারাত্মক, সাংঘাতিক শব্দগুলো যেন আপনার জন্যেই মানানসই আদ্র। কি যে ভয়ঙ্কর আপনার হাসি, কি করে বোঝাবো আমি আপনাকে? বোঝানো বড়ই মুশকিল। আর মনে ভাবতে ভাবতে তুলি যে দরজায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে তা নিজেই ভুলে বসল। আদ্রকে সম্মুখে দেখতে পেয়ে উল্টো পিঠে ঘুরে দাঁড়ালো তৎক্ষণাৎ। ঘন ঘন নিঃশ্বাস ফেলে শাড়ির কুচি আঁকড়ে ধরে দৌড়ে নেমে আসলো নিচে। তুলির যাওয়ার পথে আদ্র তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে বলে উঠল, তুমি আজকাল প্রবলভাবে কাঁপাচ্ছ হৃৎপিণ্ড, বাড়িয়ে তুলছ তোমাকে চাওয়ার প্রখরতা। আমাকে উন্মাদ করে তোলা লাজুকলতা তুমি আমার তুলা। বোঝ হওয়ার পর থেকে তুলিকে দেখে এসেছে সর্বদা বাসর ঘরের সামনে দাঁড়িয়ে থাকে বন্ধু বান্ধব ভাবি কাজিনের দল। কিন্তু আজ পুরোটা উল্টো দেখছে তুলি। মনে হচ্ছে সে বুঝি চাঁদের উল্টো পিঠ দেখতে পেয়েছে। পায়েল ঠেস মেরে দাঁড়িয়ে আছে দরজার সামনে। বেচারা অন্তু মুখ কাচুমাচু করে তাকিয়ে আছে পায়েলের দিকে। তার গজদন্তিনী দাবি করছে টাকা না দিলে বাসর ঘরে ঢুকবে না সে। ব্যাপারটা সত্যি হাস্যকর। অন্তুর মুখ দেখে তুলি সহ সকলের পেট ফেটে হাসি আসার উপক্রম। বিয়ে করে চরমভাবে ফেসে গেছে বেচারা। কোনো কালেই হয়তো কল্পনায়ও ভাবেনি নিজের বউ বিয়ের রাতে টাকা না দিলে বাসর ঘরে ঢুকবে না বলে দাবি করবে। অসহায় মুখ করে অন্তু পায়েলের হাতটা ধরতে গেল, ঝাড়ি মেরে সরিয়ে দিল পায়েল। ঠোঁট ছাড়িয়ে বলল, বহুদিনের ইচ্ছে আমার তোর বাসর রাতে মোটা অঙ্কের টাকা আদায় করব। এই ইচ্ছেটা মাটিতে মেশানোর পাত্রী আমি নই। বান্ধবী হিসেবে টাকা আমার চাই মানে চাই, নয়তো যা রুমে কর গিয়ে একা একা ফুল সোজা। অন্তুর অসহায় দৃষ্টি আরো করুণ রূপ ধারণ করলো। বিয়ে করে যা খুশি হয়েছিল তার সবটা দলা মুচড়ে ডাস্টবিনে ফেলে দিল পায়েল। প্রথমত নিজের বরকে তুই ডাকছে, দ্বিতীয়ত ফুলসজ্জার রাতটুকু শেষ করে দিচ্ছে টাকার দাবিতে। শেষমেশ হার মানল অন্তু, বিড়বিড় করে বলল, কতদিন হবে? 50,000। অন্তুর মনে হলো তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। বউ নিয়ে রুমে ঢোকার জন্য 50,000! মনের দুঃখে অন্তু একবার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, তোর কি বাসর করার স্বাদ নেই ডাইনি? কিন্তু প্রশ্নটা চেপে গেল সে। ভালো করেই জানে এই প্রশ্ন করলে 3 বছরেও পায়েলকে কাছে পাবে কিনা তাতে সন্দেহ আছে। রাজি হয়ে গেল পায়েলের দাবিতে, কারণ অন্তর মস্তিষ্ক তাকে বলেছে বউয়ের চেয়ে টাকা বেশি নয়। তবুও আমতা আমতা করে বলল,
তোর কি বাসর করার স্বাদ নেই ডাকিনি? এত টাকা দিয়ে কি করবি? তোর একটু দরদ দেখানো উচিত নিজের জামাইটার উপর। ক্ষিপ্র দৃষ্টি নিক্ষেপ করলো পায়েল, হেসে বলল,